নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব বনফুলের লেখা মানদণ্ডের তৃতীয় পর্ব। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক মানদণ্ডের তৃতীয় পর্ব। নিশ্চল পাথরের মতো বসেছিল তুঙ্গশ্রী, কিন্তু সেই পাথরের তলায় টকবক করে ফুটছিল নিরুদ্ধ লাভাস্রোত। তার কানে গান আর ঢুকছিল না। মেঘ সুন্দরের বজ্রকণ্ঠের আদেশটাই বারংবার ধ্বনিত প্রতিধ্বনি হচ্ছিল তার কানের কাছে। কান পাকারকে গর্দানিয়া দেখে ইসকো নিকাল দো। অপমান করে মেয়েকে দূর করে দিলে। ক্রোধে অপমানে চোখ মুখ লাল হয়ে উঠল তার। ছেলেটিকে ইতিপূর্বে কখনো দেখেছেন বলে তো মনে পড়ল না তুঙ্গশ্রীর। তাদের পার্টির লোক কি? হওয়া অসম্ভব নয়। সকলকে তো তিনি চেনেন না। এই অঞ্চলে কেশব বাবুর লোকেরাই তো কাজ করে। একটা ক্ষোভও ঘনিয়ে উঠল ধীরে ধীরে। তার মনে হতে লাগলো, আহা, এই কাজের ভারটাও যদি তার হাত উপরে থাকতো তাহলে আজ দেখিয়ে দিতেন শ্রমিকের রক্তের শোষণ করার প্রায়শ্চিত্তটা কি করে করতে হয়। রিভলভারের এক গুলিতে উড়িয়ে দিতেন তিনি ওই ঝুনো খুলিটা। স্পর্ধিত শির লুটিয়ে পড়ত রক্তাক্ত হয়ে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই মনে পড়ল রিভলভারটা চুরি গেছে। হিরণ্যগর্ভের মুখটা মনে পড়ল। দ্বারের দিকে ফিরে তাকালেন একবার। না, তিনি এখনো আসেননি। ল্যাবরেটরির কাজে মুশকুল হয়ে গেছেন হয়তো। সেই সাপটাকে মনে পড়ল। অন্যমনস্ক হয়ে গেলেন খানিকক্ষণের জন্য। এই খানিকক্ষণ কিন্তু অনন্তকাল মনে হলো তার কাছে। মনে হলো ভূত ভবিষ্যৎ বর্তমানের সমস্ত খেই হারিয়ে অতি অস্পষ্ট একটা ভেলায় অকুল সমুদ্রে ভেসে বেড়াচ্ছেন যেন। কোন দিকে চলেছেন তার ঠিক নেই। যেটাকে দ্বীপ বলে মনে হয়েছিল সহসা সন্দেহ হচ্ছে সেটা দ্বীপ নয়, কুণ্ডলীকৃত প্রকাণ্ড সরীসৃপ একটা। ওত পেতে আছে, কাছে গেলেই গ্রাস করে ফেলবে। মেঘসুন্দরের ব্যবহারে তার সমস্ত দেহে মনে আগুন ধরে উঠেছিল। এই পুঁজিবাদী অলস ধনীরাই যে দেশের দুর্দশার আসল কারণ, এর আর একটা প্রত্যক্ষ প্রমাণ পেয়ে এর বিরুদ্ধেই যে সারা জীবন যুদ্ধ করে কাটাতে হবে, এই সংকল্পটা পুনরায় মনে মনে দৃঢ় করে তুলেছিলেন তিনি। কিন্তু সংশয়ের যে ক্ষুদ্র ফাটলটা ক্রমশ বড় হয়ে উঠছিল, সেটার দিকে হঠাৎ চেয়ে তিনি অত্যন্ত অসহায় বোধ করতে লাগলেন। সহসা তার মনে হলো, সত্যি তো, কেশব সামন্ত সম্বন্ধে কতটুকুই বা জানেন তিনি। জেল থেকে বেরিয়ে নিতান্ত নিঃসহায় অবস্থায় কলকাতায় এসে যখন সকলের সহানুভূতি মাত্র কুড়িয়ে বেড়াচ্ছিলেন, তখন ওই কেশব সামন্ত তাকে আশ্রয় দিয়েছিল বলে তিনি কৃতজ্ঞতায় এত অভিভূত হয়ে পড়েছিলেন যে তার গুণাগুণ খুঁটিয়ে দেখবার অবসর হয়নি। ঘনিষ্ঠতার পরিচয় পেয়ে আরও মুগ্ধ হয়ে গেলেন তিনি সাম্যবাদী শুনে। জমিদারের ছেলে হয়েও তিনি যে রাশিয়ান সাম্যবাদের সপক্ষে, এই বিস্ময়ে উদ্রেক করেছিল তার। অভিভূত হয়ে পড়েছিলেন। কিন্তু এখন সহসা তার মনে হচ্ছে কেশব সামন্তের ভিতরের খবর, পারিবারিক খবর কিছুই তো তিনি জানেন না। তার বক্তৃতা শুনেছেন, কিন্তু আসল লোকটার পরিচয় পেয়েছেন কি? গাঁজার চাষ করতে চান তিনি হিরণবাবুর জমি নিয়ে, তাই মিলটা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেবার প্রস্তাবে অত সাগ্রহে রাজি হয়েছিলেন। পূর্ববঙ্গে মিল করবার একটা প্রস্তাব একদিন করেছিলেন বটে। খানিকক্ষণের মধ্যে অনেক কথাই তার মনের মধ্যে খেলে গেল।
কেশব সামন্তকে ঘিরে তার নবজাগ্রত যৌবন গোপনে গোপনে যে স্বপ্ন রচনা করে চলেছে, সেই স্বপ্নকে আচারে ব্যবহারে আভাসে ইঙ্গিতে রঙিনতর করে তুলেছেন কেশব সামন্ত নিজে। তা কি স্বপ্নের মতোই মিশিয়ে যাবে সব? অতিশয় অযৌক্তিকভাবে তার মন রুখে দাঁড়ালো। সব মিথ্যা, এটা শত্রুপক্ষ বানিয়ে বানিয়ে মিশে কথা বলছে সব। কিন্তু মেঘ সুন্দর তো জানে না যে তুঙ্গশ্রীর সঙ্গে কেশব সামন্তর কোনো সম্পর্ক আছে। তিনি তাহলে শুধু শুধু মিথ্যার আশ্রয় নিতে যাবেন কেন? কিন্তু না, অযৌক্তিকভাবে বলে উঠল আবার তার মন, মিথ্যে, এরা যা বলছে সব মিথ্যা। হঠাৎ সময় এসে থেমে গেল গানটা। তুঙ্গশ্রী আত্মস্থ হলেন এবং ফিরে চাইলেন বাইজির দিকে। নতুন করে বিস্ময় জাগলো আবার অলকাকে দেখে। ও কি এখন তাকে চিনতে পারবে? বাহ, চমৎকার, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও, উচ্ছ্বাসে বলে উঠলেন মেঘসুন্দর। মেঘসুন্দরের প্রতি তুঙ্গশ্রীর সমস্ত চিত্ত বিরূপ হয়ে উঠেছিল। জ্বলন্ত দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলেন খানিকক্ষণ। কি করে লোকটার দম্ভ চূর্ণ করা যায় কেশব সামন্তর সহায়তায় হয়তো পারা যেত, কিন্তু তিনি যদি... নিজের মনের দিকে চেয়ে স্তব্ধ হয়ে গেলেন তুঙ্গশ্রী। এর মধ্যেই কেশব সামন্তকে অবিশ্বাস করতে আরম্ভ করে দিয়েছেন তিনি নিজেও। না না, ভুল হচ্ছে। বিনুর নাচটা দেখবে নাকি আজ? মেঘসুন্দরের কথায় মন দেবার চেষ্টা করলেন তুঙ্গশ্রী। বেশ তো, হেসে জবাব দিলেন বাইজি, আমি সেতার বাজাই। শুরু হয়ে যাক তাহলে। নুপুর এনেছিস? বিশু কোথায় গেল? বিশু বিনু দুজনেই উঠে দাঁড়ালো। প্রস্তুত হয়ে এসেছিল দুজনেই। নাচ শুরু হয়ে গেল। অপূর্ব নাচ। নুপুরের নিক্কণ, তবলার বোল, সেতারের ঝঙ্কারের সঙ্গে বিনোদিনী আর বিশ্বেশ্বরের সুললিত অঙ্গভঙ্গি যেন সুরলোক সৃষ্টি করে তুলল তুঙ্গশ্রীর। তাতে আত্মহারা হয়ে পড়লেন। তার হৃদয়াঞ্জলি ভরে যেন সুধাপান করতে লাগলো এই আনন্দ প্রস্রবণ থেকে। মনে হলো সারা জীবন অজ্ঞাতসারে যা তিনি সন্ধান করেছেন তা অপ্রত্যাশিতভাবে মূর্ত হয়ে উঠেছে যেন এই তরুণ তরুণীর যুগল নৃত্যের মধ্যে। সুরে তালে ছন্দে মূর্ছনায় জীবনে তিনি তো উপভোগ করতে চান প্রিয়তমের সঙ্গে, দানে ও গ্রহণে, আনন্দ সৃষ্টি ও পরিবেশন করে। আদর্শ জীবনের এই তো রূপচ্ছবি। শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন মেঘসুন্দর। চোখের দৃষ্টি থেকে আনন্দ যেন উপচে পড়ছিল তার। হিল্লোল হচ্ছিল সর্বাঙ্গ। আনন্দের সাগরে সন্তরণ করে বেড়াচ্ছিলেন তিনি যেন। আবার কিন্তু রসভঙ্গ হলো। পিছনের একটা দ্বার দিয়ে নিঃশব্দ চরণে শিখরিণী প্রবেশ করে মেঘসুন্দরের কানে কানে কি যেন বললেন। বলতেই সমস্ত মুখটা বিরক্তিতে ভরে উঠল তার। মন মতো এখনই আবার যেতে চায় কেন? জগন্নাথপুরের সেই বাঁধটা নিয়ে দাঙ্গা হবার সম্ভাবনা আজ রাতে। কেশববাবুর লোকেরা বাঁধটা জোর করে কেটে দিতে চায় নাকি? কেশব তো ভারী জ্বালালে দেখছি। আচ্ছা, মন মতোকে পাঠিয়ে দে এখানে। শিখরণী চলে গেল। প্রায় সঙ্গে সঙ্গে হিরণ্যগর্ভ প্রবেশ করলেন অপর দিক দিয়ে। বাধা পড়াতে নাচ থেমে গিয়েছিল। হীরাবাইজি বললেন, চমৎকার নাচতে শিখেছে আপনার নাতনি। মাস্টারটি ভালো পাওয়া গেছে কিনা? হীরাবাইজি হাসি মুখে বিশ্বেশ্বরের দিকে চাইলেন। আপনি শিখেছিলেন কোথা? কাশীতে। কিছুদিন শান্তিনিকেতনে ছিলাম, উদয়শঙ্করের কাছেও ছিলাম। ও, আমাদের এখানকার ছেলে। ওর বাপ ছিল ছুতর। আমাদের এই অঞ্চলে একটা যাত্রা পার্টি ছিল, তাতেই ওর নাচ দেখতাম একদিন। মনে হলো বাহ, বেশ নাচে তো, ওকে ভালো করে শেখালে বড় নাচই হবে। আমি খরচ দিয়ে পাঠাই ওকে কাশীতে। চমৎকার শিখেছেন। খানিকক্ষণ নীরবতার পর হীরাবাইজি বললেন, আমি আজ তাহলে উঠি একবার। উঠবে? তা বেশ। মন মতো আবার এক বখেয়া জুটিয়েছে। আমিও যাই, বিশ্বেশ্বর বললে। বেশ, তুই তোরা বাসা উঠিয়ে এনেছিস? হ্যাঁ, আমি ওই
আউট হাউসটারই একধারে আছি এখন। বেশ, আপাতত ওখানেই থাক, তোর ঘর আমি করিয়ে দেব। বাইজি, তবলচি, বিশ্বেশ্বর চলে গেল। বিনোদিনীর দিকে চেয়ে মেঘসুন্দর বললেন, আমার বসন্ত কুসুম কারণটা নিয়ে এসো তাহলে একবার। বিনোদিনীও চলে গেল। হিরণ্যগর্ভ তুঙ্গশ্রীর দিকে চেয়ে বললেন, আমরাও এবার উঠি, চলুন। মেঘসুন্দরের দিকে চেয়ে তারপর বললেন, আমরাও এবার উঠি কাকু, একটু বসে যাও। জগন্নাথপুরের বাঁধ নিয়ে মন মতো কি আবার কাণ্ড বাঁধিয়েছে শুনে যাও সেটা। আহ, আর পারা যায় না। কি কাণ্ড? কি জানি। পর মুহূর্তে মন মতো এসে প্রবেশ করলেন দীর্ঘকায় বলিষ্ঠ পুরুষ, পরিধানে বিচেস, মিলিটারি কোট, মিলিটারি বুট, কাঁধে একটা ওয়াটারপ্রুফ, হাতে বন্দুক। ও বাবা, তুমি যে একেবারে মিলিটারি বেশে হাজির হলে। মনমতো সিং স্বল্পভাষী লোক, নিতান্ত প্রয়োজন ছাড়া কথা বলেন না। কিছু না বলে তিনি পাশের চেয়ারটায় উপবেশন করলেন। কি হয়েছে বলো দেখি। কেশব সামন্ত তার সমস্ত জেলে প্রজাদের খেপিয়ে তুলেছে। তারা শুনলাম আর জোর করে সে বার্তা কেটে দেবে। বাধা দেবার জন্য আমিও লোকজন ঠিক করে এসেছি, আমাকে নিজে গিয়েও থাকতে হবে। কেশব নিজে এসেছে? না, বাইরে থেকে একটি মেয়ে এসেছে, শিডিউল্ড কাস্টের, বীরা নাম তার নাম। কয়েকদিন থেকেই সে নাকি ঘুরে বেড়াচ্ছে তার জমিদারিতে। জেলেদের মনে এই ধারণা করিয়ে দিয়েছে যে আমরা নাকি জেলেদের ব্যবসাটা নষ্ট করে দেবার জন্য বাঁধ কাটতে দিচ্ছি না। বাঁধ না কাটতে দিলে ওদের বিলে জল ঢুকবে না, মাছ হবে না, ওদের ব্যবসা নষ্ট হবে। কিন্তু বাঁধ কাটলে আমাদের প্রজাদের হাজার হাজার বিঘে জমি ডুবে ফসল নষ্ট হবে যে। তাতে ওদের কি, ওরা জোর করে বাঁধ কাটবে। তাহলে উপায়, জোর করে রুখতে হবে। ভিতরে মেয়ে মানুষ রয়েছে, শেষকালে আবার একটা ফ্যাসাদে না পড়ে যাও। তুমি কি বলো হিরণ? হিরণ্যগর্ভ বললেন, রুখতে হবে জোর করে বা বুদ্ধি করে, যেমন করে হোক। তাছাড়া উপায় কি? মন মতো হিরণ্যগর্ভের দিকে চেয়ে বললেন, তুমি আসবে আমার সঙ্গে? ঠিক এখনই তো যেতে পারছি না, জেলের হাল চড়িয়েছে একটা, কয়েক ঘন্টা পরে যেতে পারি। বেশ, যদি দরকার বুঝি তোমার কাছে হাতি পাঠাবো। আচ্ছা, আমি তাহলে চলি। মনমতো সিং চলে গেলেন। সঙ্গে সঙ্গে মেঘসুন্দরের চোখ দুটি হাস্যপ্রদীপ্ত হয়ে উঠল। জগৎ সিংহ আর ওসমানে লেগে গেল আবার। তুমি যদি তোমার ওই জমিটা ওকে দিতে হিরণ, তাহলে মিটমাট হয়ে যেত। খুব বুদ্ধিমানের কাজ হতো সেটা। আপনি বা শিখরণীর সঙ্গে বিয়ে দিলেন না কেন? তাহলে তো কিছুই হতো না। অন্য জাত যে, এক জাত হলে কি আপত্তি করতুম? মৃদু হেসে চুপ করে রইলেন হিরণ্যগর্ভ। জাতিভেদের কুসংস্কার নিয়ে কাকার সঙ্গে তর্ক করতে ইচ্ছা হলো না তার। বহুবার করেছেন, কোনো ফল হয়নি। মেঘসুন্দর তার সেকেলে মতামত কিছুতেই ছাড়তে পারবেন না। পারলে কেশব সামন্তর সঙ্গে সম্পর্কটা তিক্ত না হয়ে মধুর হতো। আমরা তাহলে চলি, এসো। তুঙ্গশ্রী আর হিরণ্যগর্ভ উঠে চলে গেলেন। হিরণ্যগর্ভ বেরিয়ে আবার তার বাঁদরের খাঁচাটার কাছে দাঁড়ালেন কিছুক্ষণ। তুঙ্গশ্রী এতক্ষণ একটি কথাও বলেননি। তার সমস্ত অন্তর জুড়ে একটি প্রশ্ন জাগছিল কেবল। বীরা শিডিউল কাস্টের মেয়ে? কই, কখনো নাম শুনি তো কেশব বাবুর মুখে। কলকাতার মেয়ে কি? সবাই যখন চলে গেল নিস্তব্ধ হয়ে বসে রইল মেঘসুন্দর। অত্যন্ত অসহায়ের মতো বসে রইলেন। বারবার তিনি গড়ে তুলেছেন, বারবার ভেঙে যাচ্ছে। নিজের আকাঙ্ক্ষিত লোকে কিছুতেই তাকে থামতে দিচ্ছে না কেউ। বারবার সেখান থেকে টেনে নামিয়ে আনছে। অনেকক্ষণ চুপ করে বসে থেকে বেহালাটি আবার তুলে নিলেন তিনি। খানিকক্ষণ বাজিয়ে নিজের তৈরি একটা গান গুনগুন করে গাইতে লাগলেন বেহালার সঙ্গে। একই মাটির এদেশের যাহা গড়ি ভেঙে যায়, যত গাড়ি গড়ি সযতনে কিছু থাকে না হয়, তবু জানি না কেন হৃদয়ের বাসনা হেন শতবার ভেঙে গেছে আবার গড়িতে চায়। জীবনের বেলা ভূমে বালু দিয়ে একই খেলা, নামিছে আধার ওই শেষ হয়ে এলো বেলা। ছলো ছলো করে জলবায়ু বলে চলো চলো, ভাঙা গড়া নিয়ে শুধু বসে থাকি অসহায়। দাদু। বিনোদিনী এসে দাঁড়ালো, হাতে তার খল। আহ, একদণ্ড কি স্বস্তি দিবি না তোরা আমাকে?
আত্মকণ্ঠে চেঁচিয়ে উঠলেন মেঘসুন্দর। বারে, তুমিই তো আনতে বললে বসন্ত কুমার স্বর। অভিমানে ফুলে উঠল বিনোদিনীর চোখ দুটি। কই দে। খলটা তার হাত থেকে নিয়ে স্নায়ু স্নিগ্ধকর ওষুধটা ছেটে ছেটে খেতে লাগলেন মেঘসুন্দর। বাগানটা পার হতে হতে হিরণ্যগর্ভ তুঙ্গশ্রীর দিকে চেয়ে বললেন, কাকুকে কেমন লাগলো? সাধারণ বড় লোকেরা যেমন হয় তেমনই। তা তো বলাই বাহুল্য, কিন্তু সাধারণ বড়লোক হওয়ার জন্য যে শাস্তিটা উনি পাচ্ছেন সেটা চোখে পড়ল? টাকা ওর অনেক আছে, কিন্তু ওর দুঃখের অন্ত নেই। বেশি টাকার ফলে ব্যাধি জুটেছে অনেকগুলি, বাত, বহুমূত্র, হাই ব্লাড প্রেশার। টাকার লোভে ডাক্তারও জুটেছে এমন, যার উদ্দেশ্য ওর চিকিৎসা করা নয়, তুষ্ট রাখা। গালাগালি খেয়েও নড়ে না লোকটা। টাকার লোভে যখন তখন এসে পা চাচ্ছে কুকুরের মতো। চিকিৎসা কিছু হচ্ছে না জেনেও উনি ওকে তাড়িয়ে দেবেন না, কারণ ওর পারিষদ দরকার একজন। সত্যিকার চিকিৎসা উনি সহ্য করতে পারতেন না। রোগও সারছে না, টাকাও খরচ হচ্ছে। এছাড়াও খুঁটিনাটি নানা রকম অশান্তি লেগেই আছে। 10 বার ফোন আসছে কলকাতা থেকে। জমিদারিতে এটা না একটা হুজুগ লেগেই আছে। নানা ধরনের লোক এসে নানা ফন্দি ঢুকিয়ে দিচ্ছে মাথায়, কি করে কোথায় টাকা খাটালে বেশি সুদ পাওয়া যাবে। আর সেই সব ফন্দিতে পড়ে উনি চিন্তার বোঝা বাড়িয়ে চলেছেন। অথচ উনি আসলে হচ্ছেন আর্টিস্ট, সত্যিকার সঙ্গীত শিল্পী। কিন্তু সেটা... হিরণ্যগর্ভের কথার মাঝেই তুঙ্গশ্রী প্রশ্ন করলেন একটা, যদিও অবান্তর শোনালো তবু না করে পারলেন না তিনি। আচ্ছা, কেশব সামন্তের সঙ্গে আপনার আলাপ কতদিনে? ওর সঙ্গে আমি একসঙ্গে ছেলেবেলায় পড়েছি স্কুলে। ওর তো এই অঞ্চলে বাড়ি, আমাদের ঠিক পাশেই জমিদারি ওর। ওর বাবার সঙ্গে আমার বাবার বন্ধুত্বও ছিল, আমাদের বাড়িতেই তো আড্ডা ছিল ওর। তাহলে এখন এত শত্রুতা কেন? তার অনেকগুলো কারণ আছে। আমার ওপর ছেলেবেলা থেকে ওর হিংসে। ক্লাসে কখনো ফার্স্ট হতে পারতো না বলে সমস্ত স্কুলের মাস্টারকে একসঙ্গে প্রাইভেট টিউটর রেখেছিল, তবু পারেনি। তারপর... কিন্তু এসব কথা বলা ঠিক হচ্ছে না। আপনি হয়তো ভাববেন মিছিমিছি তার নামে নিন্দে করছি। আপনি হলেন তার বন্ধু একজন। তাছাড়া ওর কথা বলতে গেলেই এমন একটা কাজ করতে হবে যা আমি করতে নারাজ। কি সেটা? নিজেদের প্রশংসা। কিছুক্ষণ নীরব পথে অতিবাহন করলেন দুজনে। আচ্ছা, শিখরণীর সঙ্গে তার বিয়ের সম্বন্ধ হয়েছিল নাকি? সম্বন্ধ ঠিক হয়নি। ও আগে তো আমাদের বাড়িতে আসতো যেত। শিখরণীকে ভালো লেগেছিল ওর খুব। বাবা মারা যাবার পর কাকার কাছেও বিয়ের প্রস্তাব করে পাঠায়, কিন্তু কাকা তাতে রাজি হননি। তারপর থেকে ও আরও ক্ষেপে গেছে যেন। কিসে আমাদের অনিষ্ট হয় ক্রমাগত তারই চেষ্টা করছে। কিরকম ধরনের চেষ্টা? জমিদারি নিয়ে খিটিমিটি? জমিদারি খিটিমিটি নয় ঠিক, সেই ধরনের চেষ্টার ফলে আপনি এসেছেন। বীরাদেবী বলে আর একজনকে এসেছেন এখনই শুনলাম। জমিদারের ধ্বংসকর, পুঁজিবাদের ধ্বংসকর, মুনাফাখোরের দেশের সর্বনাশ করছে। এই যেসব ধুয়ো উঠেছে আজকাল, এগুলোর সুযোগ নিয়ে ও আমাদের বিপন্ন করবার চেষ্টা করছে। এখানে আমাদের সবাই চেনে, তাই বিশেষ সুবিধা করতে পারছে না। ওর নিজের জমিদারিতে নিজের দলের মধ্যেও এমন অনেক লোক আছে যারা ওর ওপর চটা, যারা আমাদের সাহায্য করতে প্রস্তুত। ওর অনেক কুমতলব আমাদের কাছে ফাঁস করে দেয় তারা। এই যেমন আপনার আশাটা আগেই জানতে পেরেছিলাম আমি। আমাদের কিছু করতে না পেরে ও আরও চটে যাচ্ছে, বাইরে থেকে লোক আমদানি করছে। একটু বাঁকা হাসি হেসে তুঙ্গশ্রী বললেন, কিন্তু এও তো হতে পারে যে এটা ব্যক্তিগত রাগ নয়, মতবিরোধ। উনি ক্যাপিটালিজমের বিরোধী, তাই আপনাদের সঙ্গে বিরোধ বাঁধছে। এটা তো ঠিক যে উনি জমিদারি হয়ে থাকতে চান না। ওর বক্তৃতা পড়েছেন নিশ্চয়ই কাগজে। বক্তৃতা পড়েনি, কিন্তু ইচ্ছে করলেও উনি বোধহয় জমিদারি হয়ে আর থাকতে পারবেন না। কারণ জমিদারি বাদ দিয়ে যে পরিমাণ টাকা ধার নিয়েছেন, তাতে জমিদারি আর বেশি দিন থাকবে না ওর হাতে। এখন সুতরাং জমিদারের বিরুদ্ধে বক্তৃতা করাতে অলাভ নেই ওর। তাছাড়া ভবিষ্যতে সব জমিদারি উঠে যাবে। এখন ওটাকে আঁকড়ে থাকা বুদ্ধিমানের কাজ নয়। ওই জমিদারি থেকে যে কোনো উপায়ে হোক যতটা সম্ভব নগদ টাকা তুলে সরে পড়াই ভালো। কিসব করছেও তাই। অত নগদ টাকা নিয়ে কি করবেন উনি, তা তো জানি না।
আবার কিছুক্ষণ নীরবে পথ অতিবাহন করলেন দুজনে। হঠাৎ তুঙ্গশ্রী আবার বলে উঠলেন, কিন্তু যাই বলুন আপনি, আমি ওর যতটা দেখেছি তাতে আমার ধারণা যে উনি খুব উঁচু দরের দেশপ্রেমিক একজন। আপনারা ক্যাপিটালিস্ট কিনা তাই। কথাটা বলে তার নিজেরই মনে হলো তিনি যেন নিজের কাছে জবাবদিহি করছেন। তার নিজের মনের সন্নিগ্ধ অংশটা স্তোত্রবাক্যে নিশ্চিত করবার চেষ্টা করছেন। হিরণ্যগর্ভ হেসে উত্তর দিলেন, আমি ক্যাপিটালিস্ট নই সে কথা তো আগেই বলেছি আপনাকে, কিন্তু আপনাদের সঙ্গে আমার মতের মিল নেই। জু মাত্রই খারাপ একথা মনে করে হিটলার যেমন ভুল করেছিলেন, মুসলমান মাত্রই খারাপ একথা মনে করে যেমন ভুল করেছেন অনেকে, আপনারাও তেমনই ভুল করছেন ক্যাপিটালিস্ট মাত্রই খারাপ এই কথা ভেবে। কিন্তু এ কি করলাম আমরা? আপনি যে আমার বাড়ি চলে এলেন, আপনার শোবার কথা যে ও বাড়িতে, একা ফিরতে পারবেন? চলুন আবার না হয় পৌঁছে দিয়ে আসি। এসেই পড়েছি যখন, আপনার ল্যাবরেটরিটা দেখে যাই না হয় আর একবার। জেল ঢাল না কি করেছেন বললেন, ব্যাপারটা কি? একটু হেসে ছদ্ম কৌতূহল প্রকাশ করলেন অনুগশ্রী। আসলে তার উদ্দেশ্য কেশব সামন্ত সম্বন্ধে আর একটু আলোচনা করা। জেল ঢাল হচ্ছে নাইট্রোজেন এক্সটিমেশন। কি উদ্দেশ্যে করছেন? তাহলে লম্বা বক্তৃতা দিতে হয়, তা এখন আপনার ভালো লাগবে না, আমারও না। ল্যাবরেটরির ভিতরে ঢুকেই প্রথমে একটা ঘর ঘর ধ্বনি শোনা গেল। হিরণ্যগর্ভ ঘাড় ফিরিয়ে স্তম্ভিত হয়ে চেয়ে রইলেন। তুঙ্গশ্রীও দেখতে পেয়েছিলেন। নরেন টেবিলের ওপর পা তুলে চেয়ারে ঠেস দিয়ে নাক ডাকাচ্ছে। নরেন! তড়াক করে লাফিয়ে উঠল নরেন। পা লেগিয়ে টেবিলের ওপর দোয়াতটা উল্টে পড়ল। আমার গ্রাফ হয়ে গেছে, কই দাও। গ্রাফের দিকে চেয়ে কিন্তু নরেনের বাক্যস্ফূর্তি হলো না আর। দোয়াতের সমস্ত কালিটা গ্রাফের ওপর পড়েছে। কি হলো? কালি পড়ে গেছে। হিরণ্যগর্ভ এগিয়ে গিয়ে দেখলে নরেনের মুখ পাংশুবর্ণ হয়ে গিয়েছে। কিছুক্ষণ চুপ করে থেকে হিরণ্যগর্ভ বললেন, আজ অভদ্র লেগেছে, কাল করো, যাও আজ ঘুমোগে যাও। তার আগে এক কাজ করো, একে পৌঁছে দিয়ে এসো। খাতাটা রেখে দাও আমার ড্রয়ারে। নরেন খাতাটা নিয়ে পাশের ঘরে চলে গেল। তুঙ্গশ্রী হৃদয়ঙ্গম করলেন যে হিরণ্যবাবু তার সঙ্গে এখন আর গল্প করতে রাজি নন। আপনি নরেনের সঙ্গে যান তাহলে, অনেক রাত হয়েছে। আপনি শোবেন বুঝি? শোবো, তবে শুয়ে শুয়ে পড়াশোনা করবো একটু। ও হ্যাঁ, একটা কথা, আপনি কাল সকালেই ফিরে যাচ্ছেন কি? আপনি ছেড়ে দিলেই যেতে পারি। হিরণ্যগর্ভের মুখ হাস্যস্পাদিত হয়ে উঠল। আমার কাজ তো হাসিল হয়ে গেছে, আর আপনাকে আটকে রেখে কি করব? তবে আপনি যদি থাকতে চান খুব খুশি হব আমি। এসেছি যখন দেখেই যাই এই অঞ্চলটা। বেশ, কাল সকালে দেখা হবে তাহলে। এখানেই চা খান না কাল সকালে? তারপর হেসে বললেন, সাপটাকে অবশ্য আমি সামলে রাখবো। কিন্তু আপনি কাল সকালে থাকবেন কি? মনমতো বাবু যে বলে গেলেন জগন্নাথপুরে যেতে হতে পারে। ও হ্যাঁ, ঠিক তো, হাতি এলে যেতে হবে। এর পর মুহূর্তেই তুঙ্গশ্রী যে অনুরোধটা তাকে করে বসলেন তার জন্য হিরণ্যগর্ভ তো প্রস্তুত ছিলেনই না। তুঙ্গশ্রী নিজেও ছিলেন না। তার অবচেতন মানুষে অগোচরে যে বাসনাটা জেগেছিল, হঠাৎ সেই বাঘময় হয়ে উঠে নিজেই একটু লজ্জিত হয়ে পড়লেন তিনি। আপনি যদি চান আমাকেও নিয়ে যাবেন আপনার সঙ্গে। কোথা? জগন্নাথপুরে? সেখানে দাঙ্গা হাঙ্গামার মধ্যে আপনার যাওয়াটা কি ঠিক হবে? গুলিও চলতে পারে। গুলিকে অত ভয় করি না, মৃদু হেসে উত্তর দিলেন তুঙ্গশ্রী। ও, আপনি টেররিস্ট ছিলেন সে কথা ভুলেই গিয়েছিলাম। আমার রিভলভারটা ফেরত দেবেন না? নিশ্চয়ই দেব। এখনই চাই? না, কাল দিলেও হবে। হিরণ্যগর্ভ ভ্রুকুঞ্চিত করে কি ভাবছিলেন। সত্যি আপনি যেতে চান? আপনার যদি আপত্তি না থাকে বেশ, চলুন। নরেন ফিরে এলো পাশের ঘর থেকে। হিরণ্যগর্ভ তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাইকটা এখানে আছে? আছে। তুমি একে পৌঁছে দিয়ে বউ করে মহাবীর জেলেকে একবার ডেকে নিয়ে এসো তো। আচ্ছা, আপনি তাহলে যান এর সঙ্গে। হিরণ্যগর্ভ ঢুকে গেলেন নিজের লাইব্রেরির ভিতরে। নরেনের অনুগমন করে আবার সেই বাগানে পার হতে লাগলেন তুঙ্গশ্রী। মিনিটখানেক নীরবতার পর তুঙ্গশ্রী আর লোভ সংবরণ করতে পারলেন না।
অশোভন প্রশ্ন করেই ফেললেন। আচ্ছা, হিরণবাবু লোকটা কেমন বলুন তো? দেবতুল্য লোক। আমি এরকম লোক জীবনে কখনো দেখিনি। এরপর আর কোনো প্রশ্ন করারই দরকারই মনে করল না তুঙ্গশ্রীর। যে লোককে একটু আগে এত বকছিলেন হিরণ্যগর্ভ, তার মুখে কথা শোনার পর আর কোনো সংশয় রইল না তার। তিনি আশা করেছিলেন যে এই ছোকরা অন্তত তার বিরুদ্ধে বলবে কিছু। আর একটু এগিয়ে দেখতে পেলেন একটি নুব্জপৃষ্ঠ বৃদ্ধ লাঠি হাতে ঠুকঠুক করে এগিয়ে আসছেন। নরেনকে দেখেই থেমে গেলেন তিনি। কে বাবা, নরেন? বন্ধ করে বাড়ি চললে নাকি? আমার একটু দেরি হয়ে গেছে বাবা, আজ ফিরে যাব। না, আপনি বসুন গিয়ে, আমি আসছি। বৃদ্ধ ল্যাবরেটরির দিকে এগিয়ে গেলেন। তুঙ্গশ্রী প্রশ্ন করলেন, কোনো রুগী নাকি? না, উনি হচ্ছেন কেশববাবুর শ্বশুর। মাসোহারা নিতে এসেছেন। কেশব সামন্তর? তার বিয়ে হয়ে গেছে নাকি? জানতাম না তো। উনি স্ত্রীকে নেন না কেন? তা আমি ঠিক জানি না। বড় কষ্টের সংসার চলে ওদের। হিরণদা মাসে 50 টাকা করে দেন, সেই টাকাতেই সংসার চলে। হিরণবাবু টাকা দেন কেন? ওর ছেলে মানে কেশববাবুর শালা হিরণদার সঙ্গে পড়তেন। তিনি অবশ্য মারা গেছেন এখন। তুঙ্গশ্রীর সমস্ত পথ আরও একটিও কথা বললেন না। বাড়ির কাছাকাছি এসে একটা আলোকিত কক্ষ দেখে নরেন বললেন, আপনি চান ওই ঘরটা তো? না, ওটা নয়, ওটা তো হীরাবাইজি আছেন। আপনার ঘর কোনটা কুঞ্জকে জিজ্ঞাসা করতে হবে। বিশাল অট্টালিকার মধ্যে কোন কোণে যে তার ঘরটা আছে তা ঠিক করা যত সহজ ভেবেছিলেন, দেখলেন তত সহজ নয়। গেটের কাছেই কুঞ্জ দাঁড়িয়েছিল। সেই তুঙ্গশ্রীকে ভিতরে নিয়ে গেল। হীরাবাইজি ঠিক পাশেই আছেন নাকি? হ্যাঁ, ওই বারান্দাটা দিয়ে ঘুরে গেলেই তার ঘর। ও। কুঞ্জ চলে গেল। তুঙ্গশ্রী চারিদিক চেয়ে দেখলেন। বন্দোবস্তের কোনো ত্রুটি নেই। মাথার কাছে এক গ্লাস জল পর্যন্ত ঢাকা দেওয়া রয়েছে। সবাই যখন চলে গেল, নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। তারপর ঘরের কপাটটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে আবার খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন ঘরের মাঝখানে। তারপর গিয়ে বিছানাটার উপরে বসলেন। নিজেকে অত্যন্ত হালকা মনে হতে লাগলো। এতদিন অন্তরের মধ্যে যা কিছু সঞ্চিত ছিল, একটা ঝড়ে যেন সব উড়ে গেল চলে। কি সঞ্চিত ছিল এতদিন? ক্ষুদ্র অহমিকায় তুচ্ছ জঞ্জালের রাশি কেবল? ক্ষুদ্র, তুচ্ছ? স্বদেশের জন্য এতদিন ধরে যা ভেবেছেন, যা সহ্য করেছেন, কিছুই নয় সেসব? না, সে কথা কিছুতেই মানতে না তিনি। কিছুতেই মানবেন না যে তার এত ত্যাগ মিথ্যের উপর প্রতিষ্ঠিত। কিছুতেই মানবেন না যে ক্যাপিটালিজম ভালো। তিনি স্বচক্ষে দেখেছেন যে দেশের আবাল বৃদ্ধ বনিতা ক্ষুধার জ্বালায় ছটফট করে পথে পথে যখন হাহাক্কর করে বেড়াচ্ছেন, তখন মুনাফাখোরেরা চাল জমা করে রেখে গুদামে পচিয়ে ফেলছে, তবু বার করেনি। হঠাৎ মনে হলো হিরণ্যগর্ভ তো সে কথা স্বীকার করেছেন। তিনিও তো ক্যাপিটালিজমের বিরোধী। তবে সমস্ত গোলমাল হয়ে গেল আবার। কিসের তবে? কেশব সামন্ত তাকে ঠকিয়েছে। দারুণ সত্যটা স্পষ্ট হয়ে উঠল হঠাৎ। সমাজ তাকে ঠকিয়েছে। বিদেশি শাসনকর্তা তাকে ঠকিয়েছে। তাদের ক্রূর ক্লেদাত্ম হৃদয়হীন অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্ষত বিক্ষত বিধ্বস্ত হয়ে তিনি যখন লুটিয়ে পড়েছিলেন, তখন যে ব্যক্তি তাকে ধরে তুলেছিলেন, যাকে তিনি দেবতা বলে ভেবেছিলেন, সেও তাকে ঠকিয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গেই তার আবার মনে হলো, সত্যিই কি ঠকিয়েছেন? দেবতা তার নিজের অচরিতার্থ কল্পনার সৃষ্টি নয় তো? তৃষ্ণার্ত মৃগ মরুভূমিতে ছুটতে ছুটতে মরীচিকার সৃষ্টি করে যেমন। কেশব সামন্ত এমন কিছুই করেননি বা বলেননি যার উপর নিঃসংশয়ে নির্ভর করা চলে। সে টাকাটা খরচ করেছে, বুলিয়ে আওড়েছে, আরও তো কিছু করেনি। দেবত্ব অর্জনের জন্য ওই কি যথেষ্ট? তিনি জানেন ওই যথেষ্ট নয়। তিনি যিনি মাস্টারদার জীবন কাহিনী শুনেছেন, আধুনিক যুগের বাদল 14 বছরের কিশোর টেগোরেরা বীরত্ব বাহিনীর মর্মার্থ মর্ম গ্রহণ করেছেন, দেখেছেন ধলঘাটের বৃদ্ধা অশিক্ষিতা সাবিত্রী দেবীকে পুলিশের অত্যাচারে অর্থলোভ তুচ্ছ করেও যে সাবিত্রী দেবী নিজের মহিমা অক্ষুণ্ণ রাখতে পেরেছিলেন, তিনি কি করে ভুলবেন কেশব সামন্তের ভণ্ডামিতে?
কি করে ভুললেন চিন্তা করতে গিয়ে ভারী অদ্ভুত একটা কথা মনে হলো। ভুললেন কারণ ভোলাবার জন্য তিনি উন্মুখ হয়েছিলেন। প্রতি মানুষের মনের মধ্যে যে সত্তা মুগ্ধ হবার জন্য উৎসুক হয়ে থাকে, যাকে মুগ্ধ করতে না পারলে জীবনের কোনো অর্থই থাকে না, তার সেই অন্তরতম সত্তাকে এমন কিছু দিতে পারেনি যা দিয়ে সে তন্ময় হয়ে থাকতে পারে। দৈনন্দিন জীবনের বৈচিত্র্যহীন পুনরাবৃত্তি করতে করতে তিনি এতই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে বিচার করে দেখবার আর শক্তি ছিল না। শূন্য অন্তরে নিরবিচ্ছিন্ন হাহাকারকে থামাবার জন্য হাতের কাছে যা পেরেছিলেন তাকেই বেদিতে বসিয়ে দিয়েছিলেন। বেদিতে বসাবার তার যোগ্যতা আছে কি না না যাচাই দেখেননি। দেখবার ধৈর্য ছিল না মোটে। দিনের পর দিন সে কি একঘেয়ে জীবন। কলকাতা শহরের রাস্তায় জনস্রোত বয়ে চলেছে, কিন্তু একঘেয়ে সেই জনতা, সেই ট্রাম, ট্যাক্সি, রিক্সার দেওয়ালে দেওয়ালে সেই একঘেয়ে বিজ্ঞাপন। যে বাড়িগুলো প্রত্যহ দেখতে হয় সেগুলোই আবার প্রত্যহ দেখা। গলির মোড়ে চেনা মুখগুলি সেই পৌনপনিক আবির্ভাব। পাশের বাড়ির গ্রাম্যবনে সেই একই রেকর্ড বাজানো। রেডিওতে নিয়মিত সেই একই ধরনের গান, বক্তৃতার সুনির্দিষ্ট পুনরাবৃত্তি। অজস্র ভিড় কিন্তু বৈচিত্র্যহীন। কমিউনিজম, ক্যাপিটালিজম নিয়ে সেই একই ধরনের আলোচনা, একই ধরনের লোকের সঙ্গে যন্ত্রচালিত পথ। এরই মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি দিনের পর দিন। অকৃতজ্ঞ সমাজের প্রতি একটা আক্রোশ নিয়ে, যক্ষাগ্রস্ত ভাইয়ের বোঝা বহন করে। জেলের ভিতর আর জেলের বাইরে তেমন কোনো তফাৎ অনুভব করতে পারছিলেন না। ঠিক এই সময় এসেছিল কেশব সামন্ত তার উদ্দাম উৎসাহ আর বলিষ্ঠ স্বাস্থ্য নিয়ে। চোখের সামনে তুলে ধরেছিল আদর্শ উজ্জ্বল কর্মপন্থা। আশ্রয় দিয়েছিল তাকে নিজের বাড়িতে। দূর করেছিল তার প্রাত্যহিক অভাবের গ্লানি। না, বিচার করবার অবসর পাননি। তিনি স্বপ্নই রচনা করেছিলেন ওই লোকটিকে ঘিরে, অনেক স্বপ্ন। হঠাৎ আবার সচেতন হয়ে উঠলেন তিনি। কেশব সামন্ত তাকে ঠকিয়েছে। বীরা দেবী, কে মেয়েটি? নামও তো শোনেননি কখনো। কেশব সামন্ত তাকে ঠকিয়েছে। কেশব সামন্ত যে বিবাহিত তাও তো বলেননি কোনোদিন। স্ত্রীকে নেন না কেন? নিজের পারিবারিক এসব ঘটনা তাকে বলেননি বলে একটা ক্ষোভ ঘনিয়ে উঠল তার মনে। পরক্ষণেই আবার মনে উঠল, কেনই বা তিনি বলবেন তাকে? কতদিনেরই বা পরিচয়। একটা দীর্ঘশ্বাস পড়ল। জুতোটা খুলে ফেললেন। তারপর এদিক ওদিক চেয়ে দেখলেন ওই যে জিনিসপত্র দিয়ে গেছে, নতুন সুটকেসটি পাশে রয়েছে। কাছে গিয়ে দেখলেন সেইটিতে তার কাপড় চোপড় গোছানো রয়েছে। ভাঙা সুটকেসটাও রয়েছে পাশে। তাই নিজের অগোচরেই একটা মৃদু হাসির আভা ছড়িয়ে পড়ল তার চোখে মুখে। সুটকেসটা থেকে কাপড় জামা বার করে বদলালেন কাপড় জামা। কাপড় জামা ছেড়ে না শুলে ঘুমই হয় না। এই জন্য জেলে কি অশান্তি যে ভোগ করতে হয়েছে। আলো নিভিয়ে শুয়ে পড়লেন তিনি, কিন্তু ঘুম এলো না। খাঁ খাঁ করতে লাগলো প্রাণের ভিতরটা। নিজেকে একটা শূন্যগর্ভ হাওয়াইয়ের মতো মনে হতে লাগলো। শেষ হয়ে গেছে যার ক্ষণস্থায়ী জ্যোতিস্ফুরিতি। অন্ধকারের মাধ্যাকর্ষের টানে একা নামছে সে দ্রুত বেগে নিজের নিরুৎসব শূন্যতা নিয়ে। নিজেকে পূর্ণ করা যায় না। আবার কাজ, কাজ নিয়েই তো আছেন। যা আদর্শ কাজ বলে মনে করেন তাই তো করছেন। তবু মন ভরে না কেন? কেন তা বলতে পারবেন না, কিন্তু ভরছে না। সেই লেবার মিটিং, শ্রমিকদের পক্ষ নিয়ে, ধনিকদের নিয়ে প্রতি একঘেয়ে বিদেশীকরণ, স্ট্রাইকের সেই অভ্যস্ত ঝামেলা। না, মন ভরে না। যে উন্মাদনা নিয়ে তিনি টেররিস্ট হয়েছিলেন, এতে তার যেন নেই। দেশের জন্য যে কোনো মুহূর্তে প্রাণত্যাগ করতে প্রস্তুত আমি। এই সর্বত্যাগে নিষ্ঠা সমস্ত হৃদয়টা যেভাবে পরিপূর্ণ করে রাখত শ্রমিকদের স্ট্রাইকে উত্তেজিত করিয়ে, ঠিক যেভাবে পূর্ণ করে না। প্রথমটায় মূল সুর ত্যাগ, দ্বিতীয়টা ভোগ। কিন্তু ভোগই বা করবেন কেন তিনি? সকলেই ভোগ করছেন, তিনিই বা করবেন না কেন? মেঘসুন্দরকে মনে পড়ল। দাম্ভিক লোকটা
গরিবদের রক্ত শোষণ করে, ভোগের শিকড়ে বসে আছে, কিন্তু ঐশ্বর্য নিয়েও সুখী হয়েছে কি? দুঃখই পাচ্ছে বরং। ওর আনন্দ গানে, গান নিয়ে মেতে থাকতে চায় লোকটা। ঠিক বলেছে হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভের মুখটা ভেসে উঠল মনের ওপর। বুদ্ধির দীপ্ত চোখ দুটি দুষ্টুমি ভরা, ক্ষণে ক্ষণে অন্যমনস্ক হয়ে পড়ছে, আবার অতিশয় সজাগ হয়ে উঠছে পর মুহূর্তেই। উনিও মেতে আছেন নিজের রিসার্চ নিয়ে। তুঙ্গসীর সমস্ত মন উন্মুখ হয়ে উঠল ওই রকম কিছু একটা নিয়ে মেতে থাকবার জন্য। কিন্তু সে কিছুটা কি? হঠাৎ কখন ঘুমিয়ে পড়েছেন, কতক্ষণ ঘুমিয়েছেন তা বলা শক্ত। ঘুমটা যখন ভাঙলো তখন একটা অপূর্ব সুরে সমস্ত অন্ধকার আকুল হয়ে উঠেছে, যেন তানপুরায় আলাপ করছে কে। অনেকক্ষণে মনে পড়ল অলোকা পাশেই আছে। গানের সভায় অলোকা যখন তাকে চিনতে পারেনি, তখন তার কাছে তার আত্মপ্রকাশ করবার ইচ্ছা ছিল না তুঙ্গশ্রীর। কিন্তু এখন এই নির্জন অন্ধকারে সুরের অদ্ভুত পরিবেশে সমস্ত সংকোচন চলে গেল। নিশীথের নিবিড়তায় অতীত জীবনের বাল্য সঙ্গিনীর কাছে যাবার জন্য প্রলুব্ধ হয়ে উঠল মনটা বরং। মনে পড়ল একটা সরু অন্ধকার গলি দিয়ে অলোকার বাড়ি যেতে হতো। মনে হলো সেই সরু গলিটা যেন আজ অন্ধকার রাত্রের রূপে এসেছে। বেডসুইচ চেলে উঠে পড়লেন, তারপর সন্তর্পণে বেরিয়ে গেলেন ঘর থেকে। জুতো পায়ে না দিয়েই, ঘর থেকে বেরিয়েই কিন্তু বিপদে পড়লেন তিনি। তার ঘরের সামনে যে বারান্দাটা রয়েছে সেটা দক্ষিণের বামে দুদিকেই ঘুরে গেছে, অথচ তানপুরার আলাপ হচ্ছিল তার শয়নঘরের পিছন দিকে। দক্ষিণ না বাম কোন দিক দিয়ে গেলে অলোকার ঘরে তিনি পৌঁছতে পারবেন তা ঠিক করতে পারলেন না সহসা। খানিকক্ষণ ইতস্তত করে শেষে দক্ষিণ দিকেই অগ্রসর হলেন আন্দাজে। দক্ষিণ দিক ঘুরেই কিন্তু বিশাল একটা ঢাকা বারান্দার সম্মুখীন হতে হলো। দালান গোছের অনেকটা, বড় বড় অয়েল পেন্টিং, ঝাড় লণ্ঠন টাঙানো রয়েছে। দালানের এক প্রান্তে প্রকাণ্ড সাদা ডোমটা দিয়ে ঢাকা একটা ইলেকট্রিক বাতি জ্বলছে। স্থিমিতা লোক, সেই স্বল্প লোকে সদ্য নির্দোষিত তুঙ্গশ্রীর চোখে অতি অদ্ভুত মনে হতে লাগলো দালানটা। দুপাশে সারি সারি অয়েল পেন্টিংয়ের ছবি, বোধহয় হিরণ্যগর্ভের পূর্বপুরুষের ছবি। তার মাঝে মাঝে দুলছে বহু শাখা সমন্বিত বড় বড় ঝাড় লণ্ঠন। তার মাঝখান দিয়ে গভীর রাতে একা হেঁটে চলেছেন তিনি। রূপকথার লোকের এই রহস্য যেন ঘনিয়ে উঠছে চারিদিকে। এই অপূর্ব অনুভূতিটা এতই তন্ময় করে তুলেছিল যে তাকে যে তানপুরার শব্দটা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে অবশেষে যে আর তার শোনাই যাচ্ছিল না তা তিনি খেয়াল করলেন না। স্বপ্নাচ্ছবৎ এগিয়ে যেতে লাগলেন। দালানের এক প্রান্তে এসে সহসা কিন্তু থামতে পড়ল তাকে। কোথা থেকে একটা চাপা কান্নার শব্দ আসছে। ঘাড় ফিরিয়ে যা দেখতে পেলেন তা এতই অপ্রত্যাশিত যে সহসা যেন তার হৃৎস্পন্দন থেমে যাবার মতো হলো। পাশের যে ঘরটা ছিল তার ঈষৎ খোলা জানলাটা দিয়ে তিনি দেখতে পেলেন একটা বিছানায় তার নৃত্য শিক্ষক বিশু বসে আছে এবং মেঝেতে হাঁটু গেড়ে বিনোদিনী তার কোলের ওপর মুখ রেখে কাঁদছে। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন খানিকক্ষণ তুঙ্গশ্রী। তারপর ধীরে ধীরে সরে গেলেন জানলাটার কাছে। কিছুতেই আত্মসংবরণ করতে পারলেন না তিনি। বিশু বলছে শুনতে পেলেন, আমি কিছুতেই বলতে পারবো না তোমার দাদুকে, সে অসম্ভব, কিছুতেই রাজি হবেন না উনি। কেশববাবু যখন শিখু দিদিকে বিয়ে করতে চেয়েছিল, মনে নেই সে কি কাণ্ড? বিনোদিনী কোনো উত্তর দিলেন না। সমস্ত দেহটা তার কেঁপে কেঁপে উঠল কয়েকবার। বিশ্বস্বরের হাঁটু দুটো আরো জোরে চেপে ধরল সে শুধু। তুঙ্গশ্রী আরো কিছুক্ষণ দাঁড়িয়ে হয়তো চলে যেতেন, কিন্তু দালানের এক প্রান্তে সেই অ্যালসেসিয়ান কুকুরটাকে দেখে আপাত মস্তক শিউরে উঠল তার। নিমেষের মধ্যে তিনি তাদের ঘরে ঢুকে পড়লেন। সৌভাগ্যক্রমে কপাটটা খোলা ছিল, খোলা না থাকলে তাকে ডাকতে হতো। হতভম্ব বিশু দাঁড়িয়ে উঠল তাড়াতাড়ি। বিনোদিনীও একপাশে সরে দাঁড়ালো। অপ্রত্যাশিত এই আবির্ভাবের জন্য কেউ প্রস্তুত ছিল না। তুঙ্গশ্রী বললেন, যে বাইজি এসেছে তিনি কোন ঘরটায় থাকেন বলতে পারেন? তিনি আমার পরিচিত লোক, তার কাছে যাবো বলেই বেরিয়েছিলাম, কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি মনে হচ্ছে। তিনি তো ওই দিকটায় থাকেন যতদূর সম্ভব। সপ্রতিভভাবে বিশু বললেন, আপনি উল্টো দিকে চলে এসেছেন। ও,
বাইরে আপনাদের কুকুরটা ঘোরাফেরা করছে দেখে তাড়াতাড়ি এই ঘরটায় ঢুকে পড়েছি। বিনু নতমস্তকে একধারে দাঁড়িয়েছিল। বিশু তার দিকে চেয়ে বলল, বিনু, দুষ্টুকে তুমি সরিয়ে নিয়ে যাও। বিনু বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তাকে দেখে তার লজ্জাকাতর অপ্রতিভ মুখের পানে চেয়ে তুঙ্গশ্রীর মনে সহসা একটা বিপর্যয় ঘটে গেল যেন। সন্ধ্যা থেকে মেঘ সুন্দরের বিরুদ্ধে যে ক্রোধ তার মনের ভিতর নিরুপায় আক্রোশ কণ্ঠাসা সাপের মতো অবরুদ্ধ হয়ে গজরাচ্ছিল, মেঘ সুন্দরের অত্যাচার আর একটা উদাহরণ দেখে সে হঠাৎ যেন ফনা হয়ে দাঁড়িয়ে উঠল। অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তিনি জীবন মরণ পণ করে দাঁড়াবার যে প্রেরণা পেয়েছিলেন, হঠাৎ এই সন্ত্রস্ত প্রণয় যুগলের ভীতচকিত অবস্থা দেখে সেই প্রেরণা পেলেন যেন। তার মানসপটে অতীত যুগের একটি নিষ্ঠুর ছবি ফুটে উঠল। স্পর্ধিত ধনী নিরীহ কৃতদাসকে চাপকে চলেছে। আঙ্কেল টমস কেবিন এর সাইমন লেগ্রিন হঠাৎ মূর্ত হয়ে উঠল চোখের সামনে। তাছাড়া এই অপ্রত্যাশিত আবিষ্কারের মধ্যে মেঘ সুন্দরকে আঘাত করবার একটা সুযোগও তিনি আবিষ্কার করলেন। মেঘ সুন্দরকে আঘাত করবার একটা আকাঙ্ক্ষা উদগ্র হয়ে উঠেছিল তার মনে। কমনোন্মুখ বিনুকে বাধা দিয়ে তাই তিনি বললেন, শুনুন। বিনু দাঁড়িয়ে পড়ল। তুঙ্গশ্রী এগিয়ে গিয়ে তার কাঁধে মাথায় হাত বুলিয়ে স্নিগ্ধ কণ্ঠে বললেন, দেখুন, এখনই হঠাৎ যে ব্যাপারটা আমি দেখে ফেলেছি তার জন্য আপনাদের কুণ্ঠিত হবার দরকার নেই। একটা কথা জেনে রাখুন, আমি আপনাদের সপক্ষে, দরকার হলে আপনাদের হয়ে লড়ব আমি। বিনু ক্ষণকাল নতমস্তকে দাঁড়িয়ে থেকে বেরিয়ে চলে গেল। বিশুদ্ধ সশুদ্ধ কণ্ঠে বললেন, আপনি বসুন। না, এখন বসবো না আর। হীরাবাইজির ঘরটা কোন দিকে আমাকে দেখিয়ে দিন বরং। চলুন, বিনু কুকুরটাকে সরিয়ে নিয়ে যাক। বিনুকে আপনি বিয়ে করতে চান সত্যি? হ্যাঁ। মেঘ সুন্দর বাবুকে সে কথা বলতে পারছেন না, এই তো। আমি যদি কথাটা বলি তার কাছে, তাতে কোনো লাভ হবে না। উনি আমাকে দূর করে দেবেন। তাছাড়া ওর মনে এত বড় একটা আঘাত দিতেও কেমন যেন লাগে। উনি আমাকে মানুষ করেছেন। উনি টাকা দিয়ে আমাকে কাশিতে না পাঠালে আমি নাচ শিখতে পারতাম না, সাবনাথ সুতোরই থেকে যেতাম। এই কথাটা আমার ভোলা উচিত কি? ভোলা উচিত নয়। মৃদু হেসে বললেন তুঙ্গশ্রী, কিন্তু আরও একটা কথাও ভোলা উচিত নয় যে কোনো ব্যক্তি বিশেষের কুসংস্কারকে প্রশ্রয় দেবার অজুহাতে জীবনের শ্রেষ্ঠতম কর্তব্যকে অবহেলা করার নাম কাপুরুষতা। বিনুকে যখন প্রশ্রয় দিয়েছিলেন তখনই কথা ভাবা উচিত ছিল আপনার। বিনুকে আমি ইচ্ছা করে প্রশ্রয় দিইনি। ওর কাছে যাবার আমার সাহসও হতো না যদি মেঘবাবু নিজে ডেকে আমাকে ওর নাচের মাস্টার করে না দিতেন। আমি সমস্ত বিদ্যে বিনুর পায়ে ঢেলে দিয়েছি। বিনুর মতো মেয়েকে নাচ শেখাতে পেরে কৃতার্থ হয়েছি গেছি আমি। এতদিন ধরে সমস্ত প্রাণ দিয়ে নিজের স্বপ্নকে ফুটিয়ে তুলেছি ওর মধ্যে। বিশ্বাস করুন, এছাড়া আর কোনো লক্ষ্য ছিল না আমার। কিন্তু হঠাৎ একদিন দেখলাম, মানে? অভিভূত হয়ে থেমে গেল বিশু। তুঙ্গশ্রী অভিভূত হয়ে পড়েছিলেন, তাই বঞ্চিত হৃদয় ও সঙ্গোপনে যেন সুধাপান করছিলেন। তিনি বললেন, আমি বুঝেছি, কিন্তু এটা ঠিক যে দুদিক রক্ষা করা যাবে না। বিনুকে পেতে হলে ওকে আঘাত করতেই হবে। কিন্তু ওর সাহায্য না পেলে বিনুকে নিয়ে আমি দাঁড়াবো কোথা? ব্যাপারটা হিরণ্যবাবুকে বললে কেমন হয়? হিরণদা ইচ্ছা করলে আমাদের আশ্রয় দিতে পারেন অবশ্য, কিন্তু তা উনি করবেন না। কেন? করলে মেঘবাবুর বিষয় থেকে বঞ্চিত হবেন। মেঘবাবুর ছেলে পিলে তো নেই, অথচ অগাধ সম্পত্তি। শিখুদি আর হিরণদা পাবেন সব। মনমথবাবু মানে শিখুদির স্বামী জমিদারির সর্বেসেবা ম্যানেজার এখন, যদিও কিন্তু হিরণদারও অংশ আছে ও সম্পত্তিতে। কেউ কেউ একথা বলে যে মেঘবাবুর সব সম্পত্তি হিরণদাকেই দিয়ে যাবেন বলেছিলেন যদি হিরণদা বিয়ে করেন। কিন্তু আমাদের যদি উনি আশ্রয় দেন তাহলে মেঘবাবুর নির্ঘাত ওকে বিষয় থেকে বঞ্চিত করবেন। ভয়ানক একরোখা লোক কিনা। আমাদের জন্য হিরণদা এত বড় সম্পত্তি কি ছেড়ে দিতে চাইবেন? তুঙ্গশ্রী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যদি চান আমি রাজি আছেন তো। হিরণদা যদি আশ্রয় দেন তাহলে। কিন্তু হিরণদাও একটু গোছের লোক, মানে এ কথা শুনে কি তিনি না আবার?
আপনি আমার ওপর নির্ভর করুন। এরা কেউ যদি আপনাকে আশ্রয় না দেয় তবু আশ্রয়ের ভাবনা হবে না আপনাদের, কারণ আপনারা দুজনেই যে বিদ্যে আয়ত্ত করেছেন তার মূল্য কম নয়। যাই হোক, আমি চেষ্টা করব, দেখব কি করতে পারি। আপনারা নিশ্চিন্ত থাকুন। এখন চলুন, অলকার ঘরটা দেখিয়ে দিন আমাকে। অলকা? ও, নাম তো হীরাবাইতি শুনেছি। ওটা ওর পোশাকি নাম। দুজনে বেরিয়ে পড়লেন ঘর থেকে। এদিক দিয়ে আসুন, এইটা শর্টকাট হবে। বিশুর পাশের একটা ঘরের ভিতর দিয়ে গেল। তাকে ঘর থেকে বের হওয়া মাত্র তানপুরার আওয়াজ শোনা গেল। ছোট্ট একটা বারান্দা পার হয়ে হীরাবাইজির ঘরও দেখা গেল। কপাটের ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে। ওই ঘরটায় উনি আছেন। আমি এখন যাই তাহলে। আচ্ছা। বিশু চলে গেলে তুঙ্গশ্রী অগ্রসর হলেন হীরাবাইজির ঘরের দিকে। বদ্ধ দ্বারটার সামনে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তানপুরার সঙ্গে সঙ্গে মৃদু কণ্ঠে গানও গাইছিল অলকা। দুটো লাইন শুনতে পেলেন। ঈশ্বর নাম তুমহারি, বৃন্দারণ্যে বিহারিণী, গিরি গোবর্ধন ধারী। তন্ময় হয়ে গাইছে। মনে হলো পুজো করছে সমস্ত অন্তর উজাড় করে দিয়ে। এমন সময় বিরক্ত করা উচিত নয় মনে হলো তুঙ্গশ্রী, কিন্তু পর মুহূর্তে হিংসে হলো। একটু সজোরেই দ্বারে করাঘাত করলেন তিনি। বন্ধ হয়ে গেল গান। কপাট খুলে হীরাবাইজি মুখ বাড়ালেন। কে? আমাকে চিনতে পারিস? তুঙ্গশ্রী ঢুকলেন গিয়ে ঘরের ভিতর। অলকা নির্বাক বিস্ময়ে চেয়ে রইল খানিকক্ষণ তার মুখের দিকে। তারপর বলল, ঠিক পারছি না। মিনতিকে ভুলে গেলি এর মধ্যে? আরে মিনতি, বস বস। তারপর তুই এখানে হঠাৎ কোথায়? চিনতে পেরেই উচ্ছ্বসিত হয়ে উঠল অলকা। সঙ্গে সঙ্গে ঈষৎ অপ্রস্তুত ও সন্দিগ্ধ হয়ে উঠল ভিতরে ভিতরে। মিনতি তার কতটুকু খবর জানে এবং জেনে থাকলেও কি ধারণা করেছে তার সম্বন্ধে? হঠাৎ মনে হলো তার, আমি আজকাল আর মিনতি নই, আমি এখন তুঙ্গশ্রী। যা দিনকাল পড়েছে এখন আর ওই মিনতিতে চলে না, তুঙ্গশ্রী হতে হয়। তোরই নাম তুঙ্গশ্রী? তোর বিষয়ে অনেক কথা শুনেছি তো, কাগজে পড়েওছি। টেররিস্ট দলে ছিলি, জেল হয়েছিল তোরই। বাল্যসঙ্গীর মুখে তার কীর্তিকলাপের এই নতুন রঙে রঞ্জিত হয়ে উঠল যেন। স্মিতর মুখে চুপ করে রইল তুঙ্গশ্রী। এখন কি করছিস তুই? অলকাই প্রশ্ন করল আবার। দেশেরই কাজ। যে লোভী ধনী সম্প্রদায় নিজেদের সর্বগ্রাসী লোভে দেশের সর্বনাশ করেছে তাদের উচ্ছেদ করাই এখন আমার কাজ। তো এখানে এসেছিস কি সূত্রে? ওইসব ব্যাপার নিয়েই এসেছি। মেঘসুন্দর বাবুর মিলে স্ট্রাইক না কী সব হচ্ছে, তাই নিয়েই নাকি। সন্ধেবেলা আমি যখন ওখানে গান গাইছিলাম তখন একটি ছেলেকে নিয়ে কি কাণ্ড। ওর মধ্যে তুইও আছিস নাকি? প্রত্যক্ষভাবে ঠিক নেই, থাকলেও আমাকে ঘাট ধরে বার করে দিতেন বোধহয় মেঘসুন্দর বাবু। সেই বিক্রমটুকু এখনো আছে ওদের। তুই ছিলি নাকি ওখানে? দেখতে পাইনি তো। আমি পিছন দিকে একধারে বসেছিলাম। ওসব কথা থাক, তোর খবর বল শুনি। খবর তো দেখতেই পাচ্ছিস, বাইজি হয়েছি। অলকার ম্লান হাসির মধ্যে চোখের বিদ্যুৎ চমকে উঠল একটু। দুজনে এক কাজ করছি বোধহয়, যদিও ধরনটা আলাদা। তোদের মিলের শ্রমিকরা বড়লোকের লাভে বখরা বসাতে চাইছে, আমরাও চাইছি। তফাৎটা তোরা কেড়ে নিতে চাইছিস আর ওরা সেধে দিচ্ছেন। অনেক টাকা রোজগার করছিস না? মুচকি হেসে প্রশ্ন করল তুঙ্গশ্রী। অনেক আর কোথায়, মাসে ৩,০০০ তো হয় না। মাসে ৩,০০০-এর চেয়েও বেশি চাস তুই? কেন চাইব না? হীরাবাইজির চোখের দৃষ্টিতে একটা সদর্প প্রশ্ন ফুটে উঠল। তুঙ্গশ্রী হাসি মুখে চেয়ে রইলেন খানিকক্ষণ তার দিকে। তারপর বললেন, আমাদের দেশের লোকেরা গড়পড়তায় আয় কত জানিস বছরে? মাত্র ৬৫ টাকা। সে জেনে আমি কি করব? আমি নিজের আয় বাড়াতে পারি, পরের আয় বাড়িয়ে দেবার ক্ষমতাও আমার নেই, অবসরও নেই। অতিশয় যুক্তিযুক্ত এক কথার উত্তরে তুঙ্গশ্রী কিছু বলতে পারলেন না সহসা। যেমন করে হোক শ্রমিকদের বেতন বৃদ্ধি করানোটা তার কাজ। অলকাও শ্রমিক একজন। সে যদি কোনো কৌশলে তার আয় বৃদ্ধি করতে পেরে থাকে তাতে আপত্তি করবার কিছু নেই। সঙ্গে সঙ্গে একটা প্রশ্নও তার মনে জাগলো, শ্রমিকদের আয়ের একটা সীমা থাকা উচিত কি?
কোথায় সীমারেখা টানা উচিত? বেঁচে থাকবার দাবি প্রত্যেকেরই আছে। সুখে স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতে হলে যে পরিমাণ অর্থ প্রয়োজন তা সকলেরই চাই অবশ্য, কিন্তু ওই সুখ ও স্বাচ্ছন্দ্যের মানদণ্ড সকলের সমান নয়। একজনের পক্ষে যা প্রয়োজন আর একজনের কাছে তা বিলাসী। সঙ্গীত চর্চা করা মেঘসুন্দরের প্রয়োজন, সঙ্গে সঙ্গে তার মনে হলো সোভিয়েত ব্যবস্থায় তো শুধু সঙ্গীত কেন, সব রকম শিল্পচর্চা সুন্দর ব্যবস্থা আছে, তবে সেটা শুধু কেবল মেঘসুন্দরের জন্য নয়, সকলের জন্য। অলকা কমিউনিজম সম্বন্ধে কিছু জানে কি? কে জানে? সরাসরি কিন্তু কথাটা জিজ্ঞাসা করতে পারল না তিনি। হঠাৎ তিনি যেন অনুভব করলেন ছেলেবেলায় তিনি যে অলকাকে চিনতেন, সে নয়, হে অন্য ব্যক্তি। যদিও সংজ্ঞা অনুসারে এও শ্রমিক একজন, কিন্তু এর শ্রমলব্ধ আয়ের পরিমাণ এত বেশি দাঁড়িয়েছে যে ওকে ধনিকের পর্যায়ে ফেললেই ঠিক হয়। একটা চিন্তার ঢেউ হঠাৎ তার মনে খেলে গেল। শ্রমিকে শেষকালে ধনিকে পরিণত হয় নাকি? কিন্তু এই চিন্তাকে তিনি আমল দিলেন না। বহুকাল পরে বাল্যসঙ্গীর সঙ্গে দেখা হলে যে সুরে কথা কওয়া উচিত, আবার সেই সুর ধরলেন একটু হেসে। অনেকদিন পরে তোর সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে সত্যি। আমারও। আচ্ছা, তুই দেশের কাজ নিয়ে আছিস? বিয়ে থা করিসনি? বিয়ে করবার সময় পেলাম কখন? জেলে জেলেই তো কাটলাম সারা জীবন। মা কোথা? দেশে আছেন? মা মারা গেছেন আমি যখন জেলে ছিলাম। 50-এর মন্বন্তরে মারা গেছেন অনাহারে, একটু ফ্যানও জোটেনি। ছোট ভাইটি? তার যক্ষা হয়েছে, সেও বোধহয় বাঁচবে না। দুজনেই নীরব রইলেন খানিকক্ষণ। তুঙ্গশ্রীর চোখ দুটো জ্বলছিল, অলকা শান্তভাবে বসেছিল চুপ করে। সবই ভগবানের ইচ্ছে। মৃদুকণ্ঠে বলল অলকা। ভগবান বিশ্বাস করিস তুই? করি। তোর অবস্থা সচ্ছল বলেই করিস বোধহয়। আমি করি না। ছেলেবেলা থেকে আমার উপর যে অবিচার আর যে অত্যাচার চলছে, তার দায়িত্ব আমি অনির্দিষ্ট ভগবানের ঘাড়ে চাপিয়ে নিশ্চিত হয়ে বসে থাকতে পারি না। যতক্ষণ পর্যন্ত সেই অত্যাচারী পিশাচে নির্মূল করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। শান্তি প্রতিশোধ নেবার চেষ্টা করলে পাবি না, সবাইকে ভালোবাসবার চেষ্টা করলে পাবি। মুখে ওসব কথা বলা খুব সোজা। তুই যদি আমার অবস্থায় পড়তিস তাহলে। পড়েছিলাম, তোর চেয়েও খারাপ অবস্থায় পড়েছিলাম। দারিদ্রের ঘূর্ণিপাকে পড়ে আমিও হাবুডুবু খাচ্ছিলাম। কেবল ভালোবাসার জোরেই উঠে বসতে পেরেছি সেখান থেকে। একটু অবাক হয়ে চেয়ে রইল তুঙ্গশ্রী।